নমস্কার, আমি রিশা। আজকে তোমাদেরকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এথিক্স, অর্থাৎ পেপার 4, মানে পেপার 5, মানে হচ্ছে গিয়ে GS4। ঠিক আছে, এটা হচ্ছে 250 নম্বরের একটি পেপার এবং এখানে তোমাদের 10 নম্বরের উত্তর লিখতে আসবে আর 20 নম্বরের উত্তর লিখতে আসবে। 10 নম্বরের যে উত্তরগুলো লিখতে আসবে সেগুলো হচ্ছে 150টা শব্দে লিখতে হবে, আর 20 নম্বরের যে উত্তরগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে 250টা শব্দে, অর্থাৎ সেগুলো হচ্ছে কেস স্টাডিজ। বোঝা গেল? এবার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই ভিডিওটা দুটো পার্টে করেছি, পার্ট 1 এবং পার্ট 2। ঠিক আছে, এখানে আমি কিছু টিপস দেব, যে টিপসগুলো তোমাদের অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হবে। তো প্রথমেই বলছি যে এথিক্স মানে হচ্ছে নীতিবিদ্যা। ঠিক আছে, এটা হচ্ছে ফিলোসফি বা দর্শন শাস্ত্রের একটা অংশ বা পার্ট বলতে পারো। তো আমাদের ইন্ডিয়ান ফিলোসফি পাশ্চাত্যের ফিলোসফি থেকে খানিকটা আলাদা। পাশ্চাত্যের যে ফিলোসফি সেটাতে তোমরা মিল, বেন্থাম, অ্যারিস্টটলের কথা শুনবে। ওনারা দার্শনিকরা যে সমস্ত নীতি তত্ত্ব লিখে গেছেন। আর আমাদের ভারতীয় তোমার ফিলোসফি বা দর্শনে মেনলি বুদ্ধিজম, জৈনিজম এবং হিন্দুইজমের সনাতন ধর্ম, যেটা গীতা, হ্যাঁ, এই সমস্ত পড়লে জানতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে যে সমস্ত কোশ্চেন আসবে সেগুলো কিন্তু এরকম থিওরিটিক্যাল কোনো কিছু আসবে না। তোমাকে এক্সামিনার এটাই দেখবেন যে তুমি আদৌ সিভিল সার্ভেন্ট হওয়ার যোগ্য কি না, অর্থাৎ তোমার মধ্যে সেই হিউম্যানিটিটা আছে কিনা, তুমি কিরকম হিউম্যান বিইং, সেটা তোমার পরীক্ষার খাতায় তার প্রতিফলন ঘটবে। অর্থাৎ তোমার এমন কিছু কোশ্চেন আসবে যেটা তোমাকে উপস্থিত বুদ্ধি দিয়ে লিখতে হবে, তুমি মুখস্থ করে গিয়ে কিছু করতে পারবে না। তো তোমরা সেক্ষেত্রে লেক্সিকন এথিক্সের বইটা ফলো করতে পারো এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যান্সার বুক যেগুলো সলিউশন করা রয়েছে সেগুলো ফলো করতে পারো, তাহলেই বুঝতে পারবে। আর যদি মনে হয় যে কোনো বাংলা বই ফলো করা দরকার, তাহলে নীতিশাস্ত্রের গ্রাজুয়েশন লেভেলের কোনো বই কিনতে পারো, বাট সেটাতে তোমাদের খুব একটা উপকার হবে না, কারণ ওই যে বললাম ওখানে মেনলি সমস্ত দার্শনিকদের মতামত, মানে নীতি কথাগুলো রয়েছে, সেগুলোর এক্সপ্লেনেশন রয়েছে, বাট সেগুলো থেকে ডিরেক্ট কোনো কোশ্চেন আসে না, সবটাই উপস্থিত বুদ্ধি দিয়ে লিখতে হয়। তো এবারে আসছি কি করে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করবে, সেই সম্পর্কে আমি কিছু টিপস দেব। টু এফেক্টিভলি অ্যান্সার এথিক্স কোয়েশ্চেন্স, ওকে, ফোকাস অন ক্লিয়ার স্ট্রাকচার। একটা ক্লিয়ার স্ট্রাকচারের উপর ফোকাস করতে হবে। তার 3টে পার্ট থাকবে স্ট্রাকচার: ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। বুঝতে পারছো? ইন্ট্রোডাকশন হচ্ছে ব্রিফলি ডিফাইন করতে হবে কি পয়েন্টসগুলোকে, এবং আউটলাইন তৈরি করতে হবে একটা, মানে মেন যে এথিক্যাল ইস্যুগুলো রয়েছে সেগুলোর একটা আউটলাইন তৈরি করতে হবে। দেন বডি, বডিতে কি না, তোমার আর্গুমেন্টস অর্থাৎ যুক্তি থাকবে, এবং কাউন্টার আর্গুমেন্টস অর্থাৎ পাল্টা যুক্তি বা যুক্তির এগেনস্টে কিছু বলতে হবে। এবং জাস্টিফাই করতে হবে ইউর স্ট্যান্স, মানে তোমার যে স্ট্যান্স অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটা জাস্টিফাই করতে হবে কিসের সঙ্গে না, উইথ এভিডেন্স দিয়ে, অর্থাৎ প্রমাণ দিয়ে। বুঝে গেল? প্রমাণ সাপেক্ষ তোমার স্ট্যান্সটাকে জাস্টিফাই করতে হবে। দেন হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে সামারাইজ করতে হবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে, এবং তোমার পার্সোনাল ইনসাইটটাকে প্রেজেন্ট করতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে রিলিভেন্ট এক্সাম্পলস। ওই যে বললাম রিলিভেন্ট মানে তোমার জীবনে ঘটা, তোমার বাস্তবিক অভিজ্ঞতায় ঘটা এমন কিছু এক্সাম্পলস দিতে হবে, সেটাকে রিলেট করে তোমার লেখাটা লিখতে হবে। দেন হচ্ছে এথিক্যাল থিওরিস, অর্থাৎ অ্যারিস্টটল বলো, মিল বলো, বেন্থাম বলো, বা আমাদের বৌদ্ধিজম বা জৈনিজমে বলো, সেখানে যে সমস্ত নীতি কথা বা নীতিবোধ সম্পর্কে বলা হয়েছে সেই সব নৈতিকতার উপর বেস করে কোথাও একটা গিয়ে রিলেট করে তোমার এক্সাম্পলটাকে লিখতে হবে, যাতে তোমার দেওয়া এক্সাম্পলটা অনৈতিক কোনোভাবেই না হয়, সেখান থেকে মানে যাতে একটা নীতিবোধের শিক্ষা পাওয়া যায়, সেরকম ভাবেই তোমার এক্সাম্পলটা হতে হবে। তোমার এক্সাম্পলের সঙ্গে একটা নৈতিকতার রিলেশন থাকতে হবে। বুঝতে পেরেছি? এবার হচ্ছে টিপস ফর অ্যান্সারিং। বি স্পেসিফিক অ্যান্ড কনসাইজ, অর্থাৎ এটা চেষ্টা করতে হবে খুব লিমিটেড ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ অ্যাভয়েড ওয়ার্ডিনেস, ওকে, এবং ফোকাস করতে হবে ক্ল্যারিটির ওপরে, অর্থাৎ লেখাটার মধ্যে যেন একটা স্বচ্ছতা থাকে। দেন ইউজ এক্সাম্পলস, প্রচুর এক্সাম্পল দরকার নেই, একটা এক্সাম্পল দিলেই হবে, বাট সেটা ঠিকঠাক হতে হবে, অর্থাৎ তোমার লেখার সাথে সেটার সঙ্গতি থাকতে হবে। মানে তুমি যেটা তোমার নৈতিকতাটাকে প্রুফ করতে চাইছো সেই এক্সাম্পল তোমার বাস্তবিক এক্সপিরিয়েন্সের সঙ্গে রিলেট করতে হবে। বোঝা গেল?
এবং হচ্ছে কানেক্ট থিওরিজ, ওই যে বললাম থিওরির সঙ্গে তোমার এক্সাম্পলটার একটা কানেকশন থাকতে হবে। দেন হচ্ছে মেনটেন এ ব্যালেন্সড অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচটা খুব সুন্দরভাবে করতে হবে যাতে এক্সামিনার তোমার লেখা দেখে খুশি হন। ইউজ ডায়াগ্রাম অবশ্যই ইফ ইট ইজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি যে ক্ষেত্রে ডায়াগ্রাম করে লেখা সম্ভব তোমরা চেষ্টা করবে ডায়াগ্রাম করে লিখবার, কারণ সবসময় জানবে যে যিনি এক্সামিনার হন তার পক্ষে অতগুলো পরীক্ষার্থীর খাতা দেখার মতো অত সময় থাকে না। তোমরা এত বড় বড় প্যারাগ্রাফের মতো করে যদি লেখো সেটা খাতা চেক করাও খুব অসুবিধাজনক, কারণ অত সময় থাকে না। তো তোমরা চেষ্টা করবে যাতে এক্সামিনারের দেখতে সুবিধা হয়, সেই হিসেবে ডায়াগ্রাম করে লিখলে সেই লেখাটা চেক করতেও অনেক সুবিধা হয় ডায়াগ্রামের মধ্যে দিয়ে, এবং চেষ্টা করবে হ্যান্ডরাইটিংটা একটু ক্লিয়ার করার। যাদের হাতের লেখা ভালো তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যাদের হাতের লেখা খারাপ তারা চেষ্টা করবে একটু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন খাতাটা রাখবার, যাতে এক্সামিনার অন্তত লেখাটা দেখে ইমপ্রেস হন। এবং ডায়াগ্রাম করে লিখলে সবসময় জানবে এক্সামিনার সবসময় ইমপ্রেসড হবে। বিভিন্ন টপারসদের ইন্টারভিউ শুনলে বুঝতে পারবে যে টপাররা কিন্তু ডায়াগ্রাম করে লেখার জন্যই সাজেস্ট করে অ্যান্সার রাইটিং যখন প্র্যাকটিস করবে, দেখবে ওনারা বলেছেন। তো তোমরা চেষ্টা করবে যদি ডায়াগ্রাম প্রযোজ্য হয় অবশ্যই ডায়াগ্রাম করে লিখবে, ঠিক আছে। দেন হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ প্রচন্ড প্র্যাকটিস করতে হবে, রেগুলার বেশি না হোক একটা করে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করবে। দেখবে যে প্রথম দিন আজকে যদি ডে 1-এ তুমি প্র্যাকটিস করো, তোমার 10 নম্বরের উত্তরটা লিখতে 150 শব্দে লিখছো, ওটা লিখতে তোমার যদি 20 মিনিট সময় লাগে, 10মতম দিনে মানে 10 দিন তুমি যদি টানা একটা করে প্র্যাকটিস করো, 10মতম দিনে গিয়ে তুমি ওটা 20 মিনিটের উত্তরটা 7 মিনিটে নামিয়ে দিতে পারছো। এবং এই স্কিলটা তোমাকে করতেই হবে, ইউ হ্যাভ টু। কারণ কি না, তা না হলে তুমি পরীক্ষার হলে গিয়ে সমস্ত উত্তর লিখে শেষ করে আসতে পারবে না। টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি দরকার। এই টাইম ম্যানেজমেন্টটা করতে গেলে তোমাকে রেগুলার অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে, তাহলে এই 20 মিনিটের উত্তরটা তুমি 7 মিনিটে গিয়ে দাঁড় করাতে পারবে। অর্থাৎ এই স্কিলটা তোমাকে যদি তুমি না তৈরি করতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পাশ করা খুবই মুশকিল হয়ে যাবে তোমার পক্ষে। বোঝাতে পেরেছি? তাহলে আজকে এই পর্যন্তই, বাকিটা আমি পার্ট 2-তে আলোচনা করব। নমস্কার।